দেখেন, আমাদের পুরা প্রি স্টেজ কংক্রিটের সিলেবাস হলো এটা। অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে আমি একদম প্রথমের দিকেই দিয়ে দিছিলাম সিলেবাস, মিডের সিলেবাস কি, ফাইনালের সিলেবাস কি। তো সেটাই আমি জাস্ট আরো একবার দেখাইতেছি। আমাদের ফাইনালের সিলেবাস হলো এই যে এইগুলা। মেনলি হচ্ছে আমরা এই প্রি স্টেজ লস পর্যন্ত, মিড পর্যন্ত পড়ে ফেলছি। ফার্স্ট কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট, থার্ড কনসেপ্ট, ম্যাটেরিয়ালস, ইন্ট্রোডাকশন, প্রি স্টেজ লস, এগুলা মিড পর্যন্ত পড়ে ফেলছি। আমাদের ফাইনালের সিলেবাস হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস ফর ফ্লেক্সার, ক্র্যাকিং মোমেন্ট, আলটিমেট মোমেন্ট, ডিফ্লেকশন, শেয়ার। এগুলো হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস। তো এর মধ্যে ক্র্যাকিং মোমেন্ট, আলটিমেট মোমেন্ট, এগুলো হচ্ছে খুবই ছোট ছোট চ্যাপ্টার। এগুলো দেখা যাচ্ছে ক্র্যাকিং মোমেন্ট আমরা আজকে পড়বো, একটা ক্লাসে ক্র্যাকিং মোমেন্ট শেষ হয়ে যাবে। আলটিমেট মোমেন্টও খুব বেশি হলে একটা বা আর একটা ক্লাসের অর্ধেক মতো লাগবে। ডিফ্লেকশনও মোটামুটি দুইটা ক্লাসে ডিফ্লেকশন, বা 2 ঘন্টার একটা ক্লাসে ডিফ্লেকশন কমপ্লিট হয়ে যাবে। মেইনলি আমাদের সব বড় চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ডিজাইন এন্ড অ্যানালাইসিস ফর ফ্লেক্সার। তো এর মধ্যে ডিজাইন এবং অ্যানালাইসিস অফ ফ্লেক্সারের মধ্যে অ্যানালাইসিস যে পার্টটা, সেটা অলরেডি আমরা ফার্স্ট কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট, থার্ড কনসেপ্টে শিখেই ফেলছি। অ্যানালাইসিস বলতে মেনলি একটা ফ্লেক্সার মেম্বারের টপে স্ট্রেস কতটুকু আসে, বটমে স্ট্রেস কতটুকু আসে, সেই জিনিসটাই অ্যানালাইসিস করাটাই হচ্ছে অ্যানালাইসিস অফ ফ্লেক্সার। তো মোটামুটি এই পার্টটাও আমরা শিখে আসছি। এই ডিজাইন পার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ডিজাইন ফর ফ্লেক্সার। এখানে মেনলি আমরা চারটা ডিফারেন্ট কন্ডিশনের জন্য ডিজাইন শিখি। এবং আমাদের ফাইনালের যে প্রশ্ন, ফাইনাল পরীক্ষার যে প্রশ্ন, সেখানেও ওই ডিজাইন পার্ট থেকে বেশি থাকবে। এখান থেকে মেনলি দুইটা ম্যাথ থাকে, এবং দুইটা ম্যাথ থাকে 10 10 মার্কের, 20 মার্কের। বাকি যে চ্যাপ্টার গুলো দেখতেছি, এগুলো খুবই ছোট ছোট চ্যাপ্টার, যেমন ক্র্যাকিং মোমেন্ট বলি বা ডিফ্লেকশন, শেয়ার, এগুলো সবই ছোট ছোট চ্যাপ্টার। বাকি সব চ্যাপ্টার মিলে 3টা প্রশ্ন থাকবে, এবং ডিজাইন থেকে 2টা প্রশ্ন থাকবে। তো আমরা আমাদের ফাইনালের যে সিলেবাস কমপ্লিট, সেটা আমরা প্রথমে আজকের ক্লাসে আমরা ক্র্যাকিং মোমেন্ট শিখবো। খুবই ইজি, খুবই ইজি একটা চ্যাপ্টার। এটা একটু ভালো করে দেখেন, এখান থেকে এক সেট প্রশ্ন থাকবে। এক সেট বলতে 10 থাকবে না, এটা একটা ম্যাথ থাকবে যেটা 6 বা 7 মার্কের মতো, এবং ম্যাথগুলো খুবই ছোট ছোট, খুবই ইজি। এরপরে আমরা ডিফ্লেকশন শিখবো। ডিফ্লেকশনের ম্যাথ গুলাও খুবই ইজি, একটাই জাস্ট মেথড, একটা মেথডেই মোটামুটি সব ম্যাথ সলিউশন করা যায়। তো যাদের মিডের পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, যদিও আমি এখনো খাতা দেখি নাই, মিডের পরীক্ষাটা যা খারাপ হয়েছে বা রেজাল্ট ভালো করার দরকার বা পাশ করা নিয়ে সংশয় আছে, তারা এই যে ক্র্যাকিং মোমেন্ট, ডিফ্লেকশন, শেয়ার, এই চ্যাপ্টার গুলা খুবই ইজি। এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শিখেন, এখান থেকে খুব সহজেই পাশ মার্ক তোলা সম্ভব। আর ডিজাইন যে চ্যাপ্টারটা আছে, সেটা তুলনামূলক এইগুলোর থেকে ম্যাথগুলো একটু বড় বড়, এবং এখান থেকে মোটামুটি একটু কমপ্লেক্স। যদিও আমরা ডিজাইন এর মধ্যে ডিজাইন স্টেজ ফর্মুলা গুলা দিয়ে দেই, তারপরেও ম্যাথ তুলনামূলক বাকি চ্যাপ্টার গুলোর থেকে কঠিন বা একটু জটিল। তো আমরা আজকের যে চ্যাপ্টারটা সেটা শুরু করি। ক্র্যাকিং মোমেন্ট, এটা আমরা আজকে পড়বো। ক্র্যাকিং মোমেন্টটা খুবই ইজি একটা টপিক, এবং অলরেডি এখানে যে ফর্মুলা আমরা ইউজ করি বা যেভাবে ম্যাথ সলিউশন করি, এগুলো অলরেডি আমরা মিডের আগেই শিখে আসছি। মিডের আগেও দেখছি, সেই ফর্মুলা ইউজ করে আমরা জাস্ট মোমেন্টটা বের করি। সো প্রথমত যদি আসি যে ক্র্যাকিং মোমেন্ট আসলে কি জিনিস, এটা এর নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে ক্র্যাকিং মোমেন্ট মানে হচ্ছে, আমি যদি একটা প্রি স্টেজ বিমের কথা চিন্তা করি, ধরেন এটা যদি একটা প্রি স্টেজ বিমের কথা চিন্তা করি, তাহলে এটা ধরেন একটা প্রি স্টেজ বিম। এখানে বাই ডেফিনেশন যদি আসি, দ্য মোমেন্ট প্রডিউসিং ফার্স্ট হেয়ার ক্র্যাকস ইন এ প্রি স্টেজ কংক্রিট বিম ইজ অকুপাইড বাই দ্য ইলাস্টিক থিওরি। তার মানে হচ্ছে, আমি যদি সিম্পলিফাই করে বলি, যে আমাদের এই বিমটার উপরে যে পরিমাণ মোমেন্ট কাজ করলে বা যে পরিমাণ মোমেন্ট আসলে, এই যে বিম, এই বিমটার ভিতরে প্রথম ক্র্যাক জেনারেট হবে, সেই মোমেন্টের ভ্যালুটাকে বলা হয় ক্র্যাকিং মোমেন্ট। আমরা জানি যে কোনো একটা ফ্লেক্সার মেম্বার, যদি বিমের কথাই চিন্তা করি, তাহলে বিমের উপরে যে লোডটা আসে, লোড থেকে আলটিমেটলি বিম, এটা হচ্ছে একটা ফ্লেক্সার মেম্বার, অর্থাৎ লোড থেকে সেখানে ফ্লেক্সারাল স্ট্রেস যায় বা মোমেন্ট যায়। তো মেইনলি আমরা যদিও লোড নিয়ে বলি যে এর উপরে কত কি লোড আছে বা কত কি পার ফিট লোড আছে, আলটিমেটলি সেটা বিমের উপরে স্ট্রেস যখন দেয়, তখন সেটা হচ্ছে ফ্লেক্সার স্ট্রেস বা মোমেন্ট হিসেবেই সে কাজ করে। তো এই আমাদের একটা বিমের উপরে বা একটা ফ্লেক্সার মেম্বারের উপরে কত মোমেন্ট পড়লে সেখানে প্রথম ক্র্যাক জেনারেট করবে, সেই মোমেন্টটাকে বলা হয় ক্র্যাকিং মোমেন্ট। তো এটার একটা অ্যাজাম্পশনও আছে। অ্যাজাম্পশনটা কি? অ্যাজিউমিং দ্যাট দ্য ক্র্যাকিং স্টার্টস when the tensile stress in the extreme fiber of the concrete reaches its modulus of rupture। অর্থাৎ এখানে অ্যাজাম্পশনটা হলো, এই যে আমরা বলতেছি মোমেন্টের ভ্যালুটা কত হলে প্রথম ক্র্যাক জেনারেট করবে, সেটাকে ক্র্যাকিং মোমেন্ট। এখানে এই ক্র্যাকটা আবার কখন হবে, সেটার জন্য একটা অ্যাজাম্পশন বলা আছে, যে বলা আছে যে ক্র্যাকটা তখনই হবে যখন এই যে পুরো ফ্লেক্সার মেম্বারটা দেখতেছি, এটার একদম এক্সট্রিম ফাইবারে, এক্সট্রিম টেনসাইল ফাইবার মানে বটম ফাইবারের কথা যদি বলি,
এই বটম ফাইবারের যদি যে স্ট্রেসের ভ্যালুটা অর্থাৎ এফ এর ভ্যালু যা আমরা যে ফর্মুলা দিয়ে টোটাল স্ট্রেস ক্যালকুলেশন করে আসছি, এই এফ এর ভ্যালুটা যদি এই বটম এক্সট্রিম ফাইবারে এফ এর ভ্যালুটা মডুলাস অফ রাপচারের থেকে বেশি হয়ে যায় বা মডুলাস অফ রাপচারের সমান বা বেশি হয়ে যায়, তাহলে সেখানে এখানে ক্র্যাক জেনারেট হওয়া শুরু করবে। যখনই এই টোটাল স্ট্রেসের ভ্যালুটা মডুলাস অফ রাপচারের সমান হয়ে যাবে, তখন থেকে এখানে ক্র্যাকিং শুরু হবে। এবং যেই মোমেন্টের কারণে এখানে ক্র্যাকিং শুরু হবে সেই মোমেন্টটাকে বলা হয় ক্র্যাকিং মোমেন্ট। মানে কথা বোঝা গেছে? জিনিসটা খুবই সিম্পল। যে পরিমাণ মোমেন্ট কাজ করলে এই বিমের মধ্যে প্রথম ক্র্যাক জেনারেট হবে সেটাকে বলা হয় ক্র্যাকিং মোমেন্ট। এখানে অ্যাজাম্পশনটা হচ্ছে ক্র্যাকটা তখনই স্টার্ট হবে যখন এই টেনসাইল এক্সট্রিম টেনসাইল যে ফাইবারটা আছে সেখানে টোটাল স্ট্রেসের ভ্যালুটা মডুলাস অফ রাপচারের সমান হবে বা সেটাকে এক্সিড করে বেশি হয়ে যাবে। তো এই মোমেন্টটা আমরা কিভাবে বের করব, অর্থাৎ কত মোমেন্টের কারণে আসলে ক্র্যাক জেনারেট করবে সেটা আমরা কিভাবে বের করব? তো সেটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা অলরেডি আমরা এর আগেই পড়ে আসছি। প্রি স্ট্রেসের টোটাল স্ট্রেস বের করার যে ফর্মুলাটা, এই সেই ফর্মুলা। যেহেতু আমরা একদম বটম এক্সট্রিম ফাইবারে বের করতেছি, তো বটম এক্সট্রিম ফাইবারে বের করলে আমাদের ফর্মুলাটা ছিল এফ ইকুয়াল টু মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস এফ ই ওয়াই। এই যে এখানে যে সি দ্বারা সি গুলো লেখা হয়েছে সেগুলোকে আমরা ওয়াই দ্বারা লিখে আসছি। তো সি লেখি বা ওয়াই লেখি এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, একই জিনিস। সি মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স, ওয়াই মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স। সো এখানে আমাদের ফর্মুলাটা ছিল এফ ইকুয়াল টু মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস এফ ই ওয়াই বাই আই প্লাস মাইনাস এম ওয়াই বাই আই। তো যেহেতু আমরা এই বটমে বের করতেছি, বটমে আমরা জানি এই এফ বাই এটা অলওয়েজ সবসময় কম্প্রেশনে থাকে, তাই সবসময় নেগেটিভ। এরপরে বটমে যদি আমরা বলি, প্রি স্ট্রেস ফোর্সটা যেহেতু নিউট্রাল অ্যাক্সিসের নিচে কাজ করে তাই বটমে সবসময় কম্প্রেশন জেনারেট করে। তো কম্প্রেশনের কারণে এই যে এফ ওয়াই বা এফ ই সি বাই আই এই পার্টটাও কম্প্রেশন যেহেতু তাই নেগেটিভ। এবং বটমে সবসময় যেহেতু এক্সটার্নাল লোডের কারণে নিচের দিকে টেনশন জেনারেট করে বা টেনশন জেনারেট হয়, তাই এমসি ডিভাইডেড বাই আই এই পার্টটা হচ্ছে পজিটিভ। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে বটম ফাইবারের টোটাল স্ট্রেসের ফর্মুলা। এটা হচ্ছে আমরা আগেই শিখে আসছি, এটা আমাদের কাছে নতুন কিছুই না। তাই টোটাল স্ট্রেসের ভ্যালুটা যদি মডুলাস অফ রাপচারের সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো এখানে যে এই এমটাই হচ্ছে ক্র্যাকিং মোমেন্ট। তো সেই এমটা ফাইন্ড আউট করার জন্য, সিম্পলিফাই করার জন্য এখানে জাস্ট সবগুলাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। অর্থাৎ প্রথমত এই পার্টটুকু এই বাম পাশে রেখে বাকি যেগুলো নেগেটিভ ছিল সেগুলো সব ডান পাশে পাঠাই দেওয়া হয়েছে। তো তাই যদি পাঠানো হয় তাহলে কি থাকতো আলটিমেটলি, যে এমসি বাই আই ডিভাইডেড ইকুয়াল টু এফ আর প্লাস এফ ই সি ডিভাইডেড বাই আই প্লাস এফ বাই এ এটা থাকতো। পরবর্তীতে আমি যদি সি বাই আই সেটাকেও যদি এই পাশে পাঠাই দিই, অর্থাৎ আমি এখানে নতুন কিছুই করি না, জাস্ট এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা থেকে এমটাকে আমি সেপারেট করে নিতেছি। তো সেপারেট করে নিয়ে আপনারা নিজেরাই করে দেখতে পারেন। সেপারেট করে নিলে ইকুয়েশন আছে এটা, যে এম ইকুয়াল টু এফ ই প্লাস এফ আই বাই এসি প্লাস এফ আর আই বাই সি। এই যে এম এটাই হচ্ছে ক্র্যাকিং মোমেন্ট। আমরা এই ফর্মুলা দিয়ে খুব ইজিলি ক্র্যাকিং মোমেন্টের ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারি। যে কত মোমেন্ট আসলে আমাদের যে বিমটা আছে সেই বিমটা ক্র্যাক করে যাবে, সেই ভ্যালুটা আমরা খুব ইজিলি এই ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলার যে তিনটা পার্ট আমরা দেখতেছি, প্রথম পার্ট হচ্ছে এফ ই, তারপর হচ্ছে এফ আই বাই এসি, তারপরে এফ আর আই বাই সি। এই তিনটা পার্ট আসলে কি কি ডিনোট করে এগুলো আমরা মিডিয়ার আগে দেখছি। তারপরেও যদি বলি যে প্রথম যে থার্ড যে পার্টটা এফ আর আই বাই সি, এটা গিভ দ্য রেজিস্টিং মোমেন্ট ডিউ টু মডুলাস অফ রাপচার, অর্থাৎ কংক্রিটের মডুলাস অফ রাপচারের কারণে এই পার্টটুকু কন্ট্রিবিউট করে। তারপরে যেটা আছে এফ আই বাই এসি, সরি তারপরে এখানে দেখাচ্ছে এফই। এফইটা হচ্ছে আমরা জানি এফইটা হচ্ছে জাস্ট আমাদের প্রি স্ট্রেসিং ফোর্স। যদি এটা একটা বিম হয়, একটা বিমের এখানে প্রি স্ট্রেসিং ফোর্স কাজ করে। যেহেতু এই প্রি স্ট্রেসিং ফোর্সের সাথে আমাদের যে নিউট্রাল অ্যাক্সিসের একটা ডিস্টেন্স থাকে, এই যে নিউট্রাল অ্যাক্সিসের একটা ডিস্টেন্স থাকে সেই ডিস্টেন্সটাকে আমরা বলি ইসেন্ট্রিসিটি ই। তাই এই এফ ই যেটা সেটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট ডিউ টু ইসেন্ট্রিসিটি অফ প্রি স্ট্রেস, এবং এফ আই বাই এসি যেটা সেটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট ডিউ টু ডিরেক্ট কম্প্রেশন অফ প্রি স্ট্রেস। এই যে অংশটা এটা একটু ডাইরেক্ট যে আমাদের এই প্রি স্ট্রেস ফোর্সটা যে কম্প্রেশন দিতেছে সেই কম্প্রেশনের কারণে যে মোমেন্ট আসে সেটা হচ্ছে এফ আই বাই এসি। তো আমরা ইজিলি এই যে এই ফর্মুলা ব্যবহার করে আমরা ক্র্যাকিং মোমেন্টটা খুব সহজেই বের করে ফেলতে পারি। So, এই ক্র্যাকিং মোমেন্ট বের করারই আরো একটা অ্যাপ্রোচ এখানে দেখানো হয়েছে, আনাদার অ্যাপ্রোচ। মানে আপনি যদি এই ফর্মুলা ইউজ করেন, এখানে যে ফর্মুলা দেখালাম এটা ইউজ করেন, কোনো অসুবিধা নাই, একই অ্যান্সার আসবে। এটাকেই জাস্ট মানে আলাদাভাবে আরেকটা ভাবে আলাদা অ্যাপ্রোচে বের করা যায়, আলাদা একটা মেথড। সেই মেথডটা এখানে দেখানো হয়েছে। সেখানে যে টোটাল যে ক্র্যাকিং মোমেন্ট সেই টোটাল ক্র্যাকিং মোমেন্টটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগ
অর্থাৎ M1 যেটা, অর্থাৎ এখানে দুটা ভাগে ভাগ করে লেখা হয়েছে M ইকুয়াল টু M1 প্লাস M2, M1 ইকুয়াল টু আবার লেখা হয়েছে FE প্লাস FR স্কোয়ার বাই সি, আর M2 ইকুয়াল টু লেখা হয়েছে FRI বাই সি। অর্থাৎ এই যে এখানে যে আমরা তিনটা অংশ দেখলাম, এর মধ্যে FRI বাই সি, এই যে মডুলাস অফ রাপচারের কারণে যে পরিমাণ মোমেন্ট আসতেছে সেটাকে লেখা হয়েছে M2, এবং প্রথম যে দুইটা FE প্লাস FI বাই এসি, এই দুইটা কম্বাইন্ডলি লেখা হয়েছে হচ্ছে M1, এই দুইটা কম্বাইন্ডলি লেখা হয়েছে হচ্ছে M1। তো এই মেইনলি এই ফর্মুলা থেকে, এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এই এম ইকুয়াল টু এফ ই প্লাস এফ আই বাই এসি প্লাস এফ আর আই বাই সি, এই ফর্মুলা থেকে মেইনলি দুইটা ভাগে ভাগ করে নতুন জানাদার অ্যাপ্রোচ সেটা নিয়ে আসা হয়েছে, যেটা M1 ইকুয়াল টু বলা হচ্ছে এফ ইন্টু ই প্লাস আর স্কোয়ার বাই সি। এই আর স্কোয়ার বাই সি এবার আর একটা নাম আছে, সেটা হচ্ছে কেটি। এই যে কেটি ইকুয়াল টু আর স্কোয়ার বাই সি। আলটিমেটলি এই ফর্মুলাটা দাঁড়ায় এমন যে M1 ইকুয়াল টু এফ ইন্টু ই প্লাস কেটি। তো এইখানে আমাদের এই শিটে যে প্রবলেমগুলো সলিউশন করা আছে, প্রত্যেকটা প্রবলেমই হচ্ছে এই আনাদার অ্যাপ্রোচ বা অল্টারনেটিভ যে অ্যাপ্রোচ সেটা দিয়ে সলিউশন করা আছে। এই যে এই ফর্মুলা দিয়ে সলিউশন করা আছে, M1 ইকুয়াল টু এটা, M2 ইকুয়াল টু এটা, এই ফর্মুলা দিয়ে সলিউশন করা আছে। কেউ যদি মনে করে যে সে এই ফর্মুলা দিয়ে সলিউশন করবে, তাতে কোনো অসুবিধা নাই, অ্যান্সার সেম আসবে। এই ফর্মুলা দিয়ে সলিউশন করলে আপনাদের জন্য আরো ইজি হবে, যেহেতু এই ফর্মুলাটা আপনারা মিডের আগেও দেখে আসছেন। বাট এই ফর্মুলা তো আর নতুন কিছুই না, এটা হচ্ছে ওই ফর্মুলা থেকেই ডিরাইভ করা। এই যে দেখেন, ওই আমাদের এই ফর্মুলাটাই আমরা উপরে দেখে আসছি, ওই একই ফর্মুলা থেকে অল্টারনেটিভ একটা অ্যাপ্রোচে ডিরাইভ করা। কেউ যদি মনে করেন সে এই ফর্মুলাটা দিয়ে সলিউশন করবেন, শীটে যেভাবে আসে তাতেও কোনো অসুবিধা নাই। তো ক্র্যাকিং মোমেন্টের জন্য আমাদের এখানে কিছু সিম্পলিফাইড স্টেপ লেখা আছে। সেই স্টেপগুলো আসলে ম্যাথ করার সময় এতগুলো স্টেপ থাকে না, খুব ইজিলি আমরা আরো সহজে ছোট করে সলিউশন বের করে ফেলতে পারি। এটা হচ্ছে M1 বের করার ফর্মুলা, এফ ইন্টু ই প্লাস কেটি, আর এটা হচ্ছে M2 বের করার ফর্মুলা, এফ আর আই ডিভাইডেড বাই সি। এখানে আসলে কি কি ভ্যালু আমাদের প্রয়োজন বা কি কি অজানা আছে সেটা যদি দেখি, প্রথমত এফ যেটা, সেটা তো আমাদের প্রি স্ট্রেসিং ফোর্স, সেটা আমরা আগেও দেখে আসছি। ই যেটা, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। কেটি সেটা হচ্ছে আমাদের অজানা একটা নতুন টার্ম। তো কেটি বের করার আবার ফর্মুলা হচ্ছে এটা, কেটি ইকুয়াল টু আর স্কোয়ার বাই সি। তো সি যেটা, সিটাকে আমরা আগে ওয়াই হিসেবে জেনে আসছি, কেউ যদি এখানে সি না লিখে ওয়াই লিখতে চান তাতেও কোনো অসুবিধা নেই, লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে কেটি বের করতে হবে। তো কেটি বের করার ফর্মুলা হচ্ছে এটা, আর স্কোয়ার বাই সি। তো আর স্কোয়ার বাই সি এর জন্য আবার আমাদের আর প্রয়োজন, আর এর আবার একটা ফর্মুলা আছে যে আর স্কোয়ার ইকুয়াল টু আই বাই এ। সো এখান থেকে আমরা আর স্কোয়ার বের করতে পারি, আর স্কোয়ারটা এখানে বসালে কেটি বের করতে পারি, কেটি এখানে বসালে আমরা M1 বের করতে পারি, আর M2 তে যা কিছু আছে এফ আর যেটা, সেটা হচ্ছে মডুলাস অফ রাপচার অফ কংক্রিট। এটা আইদার প্রশ্নেই দেওয়া থাকবে অথবা একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে 7.5 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি। আর যদি প্রশ্নেই দেওয়া থাকে তাহলে তো আমরা সেভাবে বসাই দিব, আর যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে আমরা এই ছোট্ট ফর্মুলা দিয়ে এফ আর বা মডুলাস অফ রাপচারটা বের করে নিতে পারবো। আর আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর সি তো আমাদের যেটা বললাম ওয়াই, যে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের যে এক্সট্রিম ফাইবার তার যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে সি। তো এই M1 এবং M2 এই দুইটা বের করে জাস্ট আমরা সিম্পলি যোগ করে দিলে আমাদের ক্র্যাকিং মোমেন্ট সেটা বের হয়ে আসবে। আমি আবারও বলতেছি, কারো কাছে যদি এইগুলো জিনিসগুলো নতুন মনে হয়, তাহলে সে ওই যে আমরা নিজের আগে যে টোটাল স্ট্রেসের ফর্মুলা দেখে আসছি, সেই টোটাল স্ট্রেসের ফর্মুলা, এই ফর্মুলা দিয়েও সে সলিউশন করতে পারে। ডাইরেক্ট এম ইকুয়াল টু এই ফর্মুলাও সে বসাই দিতে পারে, একই আনসার আসবে, তো সেম, সবকিছু সেম, একই আনসারই আসবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি এখান থেকে, এক্সাম্পল 5.7, এটা টিওয়াই লিনের বই থেকে, আপনাদের গুগল ক্লাসরুমে আমি অনেকগুলো বই দিয়ে দিছিলাম, তো যদি কারোর প্রয়োজন হয় সেখান থেকেও দেখতে পারেন। তো এই প্রবলেমটাতে কি বলছে দেখেন, এখানে বলা আছে একটা প্রিস্টেজ বিম, যে প্রিস্টেজ বিমের উপরে লোড আসতেছে হচ্ছে, ডেড লোড আছে 300 PLF, লাইভ লোড আছে হচ্ছে 750 PLF। PLF মানে হচ্ছে পাউন্ড পার লিনিয়ার ফিট, অর্থাৎ আপনারা ইউডিএল এর যে একটা ইউনিট জানেন, এলবি পার ফিট। এলবি পার ফিট লেখা আর পিএলএফ লেখা একই কথা, এটা হচ্ছে পাউন্ড পার লিনিয়ার ফিট। পুরা এই যে বিমটা আছে সেটার স্প্যান লেন্থ হচ্ছে 40 ফিট। এখানে তার ক্রস সেকশন দেখানো আছে, ক্রস সেকশনে বলা আছে উইথ 12 ইঞ্চি, ডেপথ 24 ইঞ্চি, এবং এখানে যে টেন্ডনটা আছে বা কেবলটা আছে সেটা বটম থেকে 7 ইঞ্চি উপরে আছে। তাহলে এখানে আবার তার ইসেন্ট্রিসিটিটাও দেখাই দেওয়া হচ্ছে, যেহেতু টোটাল ডেপথ হচ্ছে 24 ইঞ্চি, নিউট্রাল অ্যাক্সিস আছে 12তে, তো বটম থেকে কেবল ডিস্টেন্স যদি 7 ইঞ্চি হয় তাহলে তার ইসেন্ট্রিসিটি হচ্ছে 5 ইঞ্চি, সেটাও এখানে দেখাই দেওয়া হয়েছে। এরপরে বলা আছে এখানে ইনিশিয়াল প্রি স্টেজ, মানে এই যে কেবলটা আছে সেখানে ইনিশিয়ালি প্রি স্টেজ দেওয়া হয়েছিল 1,38,000 PSI,
ফাইনাল প্রি স্টেজ মানে হচ্ছে আমরা মিটের আগে যে একটা চ্যাপ্টার পড়ছিলাম প্রি স্টেজ লস, সেখানে আমরা দেখছিলাম যে মোটামুটি 20 থেকে 30% স্টেজ নষ্ট হয়ে যায়। তো সেটাই এখানে দেখানো হয়েছে যে সব লসের পরে 1,20,000 পিএসআই স্টেজ সেখানে ইফেক্টিভলি কাজ করতেছে। এখানে যে স্টিলটা আছে সেই স্টিলের এরিয়াটা হচ্ছে 2.5 ইঞ্চি স্কোয়ার, এন ইকুয়াল টু 6, যদি আমাদের এটার কোনো দরকার আসলে নাই। তারপরে বলা আছে এফ আর মানে হচ্ছে মডুলাস অফ রাপচার অফ কংক্রিট, সেটা বলা আছে 600 পিএসআই। এই কন্ডিশনের উপর থেকে এখন আমাদের বের করতে বলতেছে যে কম্পিউট টোটাল মোমেন্ট, মানে এম এর ভ্যালুটা বের করতে বলতেছে যখন ফর জিরো টেনসাইল স্ট্রেস ইন দ্য বটম ফাইবার। মানে এম এর ভ্যালুটা আমরা বের করব একবার এই বটমে টেনসাইল স্ট্রেস জিরো ধরে, এরপরে আমরা সেকেন্ড এম এর ভ্যালুটা বের করব যে বটমে ক্র্যাকিং মোমেন্ট ধরে বা ক্র্যাকিং স্ট্রেস ধরে, তারপরে আমরা বটমে মোমেন্ট বের করব। তো ভালো করে দেখেন, জাস্ট জিনিসটা খুবই সিম্পল। প্রথমে বটমের স্ট্রেসটা জিরো ধরে একবার মোমেন্ট বের করবো, এরপরে বটমের স্ট্রেসটা হচ্ছে ক্র্যাকিং মোমেন্টের সমান, অর্থাৎ বটমের স্ট্রেসটা একবার মডুলাস অফ রাপচার ধরে মোমেন্ট বের করবো। জাস্ট এতটুকুই কাজ। তো আমরা যদি প্রথমটা দেখি, যে প্রথমে যে কন্ডিশনটা ফর জিরো টেনসাইল স্ট্রেস ইন দ্য বটম ফাইবার, তো আমরা দেখে আসলাম যে বটম ফাইবারের যদি টেনসাইল স্ট্রেস বের করতে হয় তাহলে আমাদের এই ক্র্যাকিং মোমেন্ট বের করার দুইটা পার্ট, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। তাহলে আমরা যদি প্রথমে M1 বের করতে চাই, M1 বের করার ফর্মুলা হলো এটা F ইন্টু ই প্লাস কেটি। এখন এখানে যদি আমরা ভ্যালু বসাই দেই, ই এর ভ্যালুটা ডাইরেক্ট প্রশ্নেই বলা আছে 5, এফ এর ভ্যালুটা আমরা জানি না, প্রশ্নে আমাদের স্ট্রেস দেওয়া আছে 1,38,000 পিএসআই, কিন্তু এখানে কিছু আর এই ইফেক্টিভ স্ট্রেস দেওয়া আছে হচ্ছে 1,20,000 পিএসআই, কিন্তু আমাদের এটা স্ট্রেস দেওয়া আছে, ফোর্স কিছু বলা নাই। তাই আমাদের প্রথমত ফোর্স বের করে নিতে হবে। সে ফোর্স বের করার জন্য আমরা জানি যে স্ট্রেস ইকুয়াল টু এফ বাই এ। এটা মিডের আগেও আমরা বেশ অনেকগুলো প্রবলেমে দেখে আসি, যদি স্ট্রেস দেওয়া থাকে স্ট্রেস সিগমা ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। তাহলে যদি আমরা এফ বের করতে চাই, ফোর্স বের করতে হয়, তাহলে হচ্ছে স্ট্রেসের সাথে স্টিল এরিয়াটা গুণ দিতে হয়। তাই আমাদের ইফেক্টিভলি, যেহেতু যদি আমাদের 1,38,000 স্ট্রেস দেওয়া হয়েছিল, তার মধ্যে ইফেক্টিভলি কাজ করতেছে হচ্ছে 1,20,000 পিএসআই। তাই ইফেক্টিভলি যতটুকু কাজ করতেছে তার সাথে আমরা স্টিল এরিয়াটা গুণ করলাম। এই যে প্রশ্নে বলা আছে স্টিল এরিয়া 2.5 ইঞ্চি স্কোয়ার, গুণ করলে আমরা এখান থেকে এফ এর ভ্যালুটা পেলাম 3 লক্ষ পাউন্ড, সেটাকে আমরা কিপে নিয়ে আসতে হয় হচ্ছে 300 কিপ। এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেটি। তো কেটির ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার বাই সি। সি মানে হচ্ছে ওয়াই, অর্থাৎ এই নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স। যেহেতু আমাদের টোটাল ডেপথটা হচ্ছে 24 ইঞ্চি, তাহলে আমরা জানি সি ইকুয়াল টু হবে হচ্ছে ওই টোটাল ডেপথের অর্ধেক। তার মানে হচ্ছে টোটাল ডেপথ যদি 24 হয় তাহলে আমাদের সি ইকুয়াল টু হবে 12। আর আর স্কোয়ার ইকুয়াল টু আবার হচ্ছে ফর্মুলা হচ্ছে আই বাই এ। তো এখানে আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ যেহেতু একটা রেক্টাঙ্গুলার সেকশন, মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে বিএস কিউব বাই 12। বি এর ভ্যালু হচ্ছে 12, এইচ এর ভ্যালু হচ্ছে 24, ডিভাইডেড বাই 12 করলে এখান থেকে আই এর ভ্যালু আসে 13,824 ইঞ্চি টু দি পাওয়ার 4। আর আই মানে হচ্ছে কংক্রিটটার এরিয়া, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে লেন্থ দেওয়া আছে 12 ইঞ্চি, ডেপথ দেওয়া আছে 24 ইঞ্চি, দুইটা গুণ করলে এরিয়াটা আসে 288 ইঞ্চি স্কোয়ার। তো এই দুইটা যদি বসাই দিই আই বাই এ, তাহলে সেখান থেকে আর স্কোয়ারের ভ্যালুটা আসে 48। এখন আর স্কোয়ারের ভ্যালুটা যদি কেটি এর ফর্মুলায় বসাই দিই আর স্কোয়ার বাই সি, তাহলে সেখান থেকে কেটি এর ভ্যালুটা আসে 4। তাহলে এখন আমাদের সব ভ্যালু জানা শেষ। এখন যদি আমি এই ফর্মুলাতে বসাই দিই সে এফ M1 ইকুয়াল টু এফ ইন্টু ই প্লাস কেটি, তাহলে এফ এর ভ্যালুটা এখান থেকে পাইছি 300 কি, ই এর ভ্যালুটা প্রথমে দেওয়া আছে 5 ইঞ্চি, কেটি বের করলাম এখান থেকে 4 ইঞ্চি। পুরোটা ক্যালকুলেশন করলে M1 এর ভ্যালুটা আসে হচ্ছে 2700 কিপ ইঞ্চি, যেটা কিপ ফিটে নিলে আসে 225 কিপ ফিট। এখন আমাদের টোটাল যদি মোমেন্ট বের করতে হয়, টোটাল মোমেন্টের কিন্তু আরো একটা অংশ আছে। M1 আমরা বের করে ফেললাম, এখন আরো একটা অংশ আছে, সেটা হচ্ছে M2। তো M2 ইকুয়াল টু আবার ফর্মুলা কি, M2 ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এফ আর আই বাই সি। কিন্তু এখানে দেখেন M2টা বের করে নাই। কেন বের করে নাই? কারণ আমাদের প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে জিরো টেনসাইল স্ট্রেস ইন দা বটম। এফ আর যেটা, সেই এফ আরটা তো হচ্ছে বটমের টেনসাইল স্ট্রেস। তো বটমের টেনসাইল স্ট্রেস যদি জিরো হয়ে যায় তাহলে তো আমাদের আসলে এই M2 যে পার্ট, এই ভ্যালুটা পুরোটাই জিরো আসবে। তাই প্রথম যে আনসারটা, প্রথম যে প্রশ্ন, 1 নম্বর যে প্রশ্ন, যে ফর জিরো টেনসাইল স্ট্রেস ইন দা বটম ফাইবার টোটাল মোমেন্ট, এখানে এম ইকুয়াল টু আসলে M1, অর্থাৎ এই M1 এর যে ভ্যালুটা পাইলাম, টোটাল এম যদি বের করতে চাই তাহলে টোটাল এম হবে হচ্ছে 225 প্লাস 0। তো ফাইনালি জাস্ট এতটুকুই আনসার। সেম এই ম্যাথটাই যদি কেউ আমাদের আগের যে ফর্মুলা, অর্থাৎ মিটের আগে আমরা যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে সলভ করতে চাই, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে আমাদের মোমেন্টের ফর্মুলা। এই ফর্মুলাতে জাস্ট এই পার্টটাকে জিরো বসাই দিতে হবে। কারণ কি? কারণ আমাদের বলতেছে হচ্ছে বটমের ভ্যালুটা জিরো।
এই পার্টটাকে যদি আপনি 0 বসাই দেন, বাকি ভ্যালুগুলো বসাই দেন, এফ এর ভ্যালু 300, ই এর ভ্যালু 5, এফ এর ভ্যালু 300, আই এর ভ্যালু আপনি বের করছেন এখানে 13,824, এরিয়া বের করা হয়েছে 288, এবং সি হচ্ছে 24-এর অর্ধেক 12। যদি এই ফর্মুলাতেও ভ্যালু বসাই দেন, দেখবেন ভ্যালু আনসারটা সেম 2700 কিপ ইঞ্চি আসতেছে। আনসারটা সেম এই 2700 কিপ ইঞ্চি আসছে, এবং যদি কিপ ফিটে নেওয়া হয় তাহলে 225 কিপ পার ফিটে আসছে, কিপ ফিটে আসতেছে। তো কেউ যদি এই ফর্মুলা দিয়ে করতে চান, বা কেউ যদি এই ফর্মুলা দিয়ে করেন, কোনো অসুবিধা নাই, জাস্ট এটা সুবিধা। কেউ যদি এটা দিয়ে করেন বা ওটা দিয়ে করেন, কোনো অসুবিধা নাই, যে কোনো একটা ফর্মুলা দিয়ে সলিউশন করলেই হবে। এখন আমরা যদি 2 নম্বরটাতে আসি, যে ফর ক্র্যাকিং ইন দা বটম ফাইবার, তার মানে হচ্ছে এখন বলতেছে যদি ক্র্যাকিং মোমেন্টটা থাকে, অর্থাৎ M2 পোর্শনটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে টোটাল মোমেন্টটা কতটুকু হবে। তো আমি অলরেডি প্রথমে 1 নম্বর আনসারের জন্য M1 এর ভ্যালুটা বের করে রাখছি 225, তাহলে আমি জাস্ট 2 নম্বরের জন্য M2 এর ভ্যালুটা বের করব। যেহেতু এখন যে 2 নম্বর বলতেছে ক্র্যাকিং মোমেন্ট, তার মানে হচ্ছে বটমে ক্র্যাকিং এর জন্য বটমে স্ট্রেস আছে, তো সেই স্ট্রেসের ভ্যালুটা কত সেটাও প্রশ্নে দেওয়া আছে, হচ্ছে 600 পিএসআই। তো এখন জাস্ট এই 600 পিএসআই তে আমি M2 এর ভ্যালুটা বের করব। তো M2 এর ফর্মুলাটা হচ্ছে এফ আর আই বাই সি। এফ এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 600, আই এর ভ্যালু আমি বের করে আসছি 13,824, আর সি যেটা সেটা হচ্ছে সি বা ওয়াই, সেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স, যেহেতু ডেপথ দেওয়া আছে 24, সি এর ভ্যালুটা হবে 12। এটা যদি আমি বসাই দেই, ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে হচ্ছে 57.6 কিপ ফিট। তাহলে এখন 2 নম্বর প্রবলেমের জন্য আমি যদি টোটাল মোমেন্ট বের করি, তাহলে সেই ক্ষেত্রে আনসারটা হবে হচ্ছে এই যে M1 প্লাস M2, M1 এর ভ্যালুটা হচ্ছে 225, M2 এর ভ্যালুটা হচ্ছে 57.6, দুইটা যোগ করলে সেখান থেকে টোটাল ক্র্যাকিং মোমেন্ট আসে 282.6 কিপ ফিট। এই প্রবলেমটাও যদি কেউ আগের ফর্মুলা দিয়ে করতে চায়, কোনো অসুবিধা নাই, জাস্ট এই ফর্মুলাতে এখন এই অংশটুকু থাকবে। সেকেন্ড মানে সেকেন্ড ক্ষেত্রে জাস্ট এই ফর্মুলাটা বসে সব ভ্যালুগুলো বসাই দিতে হবে। সব ভ্যালুগুলো বসাই দিলে দেখবেন আপনি সেম এই এখানে যে অ্যান্সারটা পাইছি আমরা 282.6 কিপ ফিট, সেম এই অ্যান্সারটাই পাবেন। সেখানে আসলে জটিল কোনো কিছুই নাই। কেউ যদি মনে করেন আগের ওই ফর্মুলা দিয়ে করব, তাও কোনো অসুবিধা নাই। কেউ যদি মনে করেন এই শীটে যেভাবে করা আছে এভাবে M1 এবং M2 আলাদা আলাদা করে নিয়ে করব, তাও কোনো অসুবিধা নাই। একই প্রসেস, একই আনসারই আসবে, এবং একই ভ্যালু প্রয়োজন হবে। এখানে কারো কোনো অসুবিধা আছে? এটা খুবই সহজ, আমি কিন্তু বারবার বলতেছি। এই যে এইখানে আমরা আরো আরেকটা ম্যাথ দেখবো, একই টাইপের যতগুলা ম্যাথ আছে, এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে, একটা ম্যাথ থাকবে আর কি। তো একটা ম্যাথ দেখাচ্ছে, তো 6 মার্ক বা 7 মার্কের একটা ম্যাথ থাকবে। যাদের মিডের পরীক্ষা খারাপ হয়েছে বা পাশ করা নিয়ে সংশয় আছে, তারা খুব ভালো করে দেখেন, এই একটা ম্যাথ খুব ভালো করে বুঝলেই কিন্তু এখান থেকে 6-7 খুব ইজিলি ওঠানো সম্ভব। এই ম্যাথগুলো এরকমই থাকবে জাস্ট, সেখান থেকে আপনাকে ক্র্যাকিং মোমেন্ট ক্যালকুলেশন করতে বলা হতে পারে। এখানে তো যে প্রবলেমটা আমরা এখানে দেখলাম, এখানে দুইটা পার্ট আছে, এরপরে আমরা আরো দু একটা প্রবলেম দেখি। প্রত্যেকটা প্রবলেমে তো দুইটা পার্ট থাকবে না, একটা পার্টও থাকতে পারে। তো পরীক্ষা এটাও থাকতে পারে, অথবা একটা পার্ট সামনে আমরা যেটা দেখবো সেটাও থাকতে পারে। এরপরে যদি আমরা দেখি এই যে প্রবলেমটা, এটা হচ্ছে 2017 সালের রুয়েটে আসছিল, তাই এখানে 2017 লেখা। এই প্রবলেমটা আলটিমেটলি জাস্ট সেম, একই প্রবলেম, ক্র্যাকিং মোমেন্ট ক্যালকুলেশন করতে বলতেছে। এ পোস্ট টেনশন সিম্পল বিম শোন ইন ফিগার, the initial pre-stress in the steel is 1,38,000 psi, reducing to 1,20,000 psi, ওই আগের মতোই। তো এখানে ইনিশিয়াল স্ট্রেস দেওয়া ছিল 1,38,000 psi, কিন্তু লসের কারণে কমে গিয়ে সেটা ইফেক্টিভলি কাজ করতেছে 1,20,000 psi। Assuming no bending of the beam, the parabolic has an area of, অর্থাৎ কেবল যে কেবলটা আছে সেই কেবলটার এরিয়া হচ্ছে 2.5 ইঞ্চি স্কোয়ার, n equal to 6, মডুলাস অফ রাপচার FR এর ভ্যালুটা হচ্ছে 600 psi, ক্যালকুলেট দ্য ক্র্যাকিং মোমেন্ট অফ দ্য বিম। মানে এখানে জাস্ট ওই এম এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে বলতেছে। আপনি যদি শীটের মতো করে M1 M2 আলাদা করে বের করে নিয়ে ক্যালকুলেশন করেন তাও হবে, অথবা যদি একবার এম এস এর ফর্মুলা দেখালাম সেই ফর্মুলাতে বসাই দেন, তাও কোনো অসুবিধা হবে না। তো এখানে যে বিমটা দেওয়া আছে তার যদি আমরা প্রপার্টিস গুলো বের করে নেই, এর এরিয়া হবে হচ্ছে 15 × 30, অর্থাৎ 15 × 30 গুণ করলে হয় 450 স্কোয়ার। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, BH³/12, বি এর ভ্যালু 15, এইচ এর ভ্যালু 30, BH³/12 করলে ভ্যালুটা আসে 33750 ইঞ্চি টু দি পাওয়ার 4। আর স্কোয়ার মানে হচ্ছে কিছুক্ষণ আগেই দেখালাম, আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে I/A। তো এটাকে যদি আমি এ দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আর স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 75। আর যেহেতু পুরো ডেপথটা হচ্ছে 30 ইঞ্চি, তাহলে সেক্ষেত্রে আমাদের সি এর ভ্যালুটা আসবে 30/2, 15। 75টা যদি 15 দিয়ে ভাগ করা হয়, তাহলে কেটি এর ভ্যালুটা হচ্ছে 5 ইঞ্চি।
এখন আমাদের প্রি স্ট্রেসিং ফোর্স এফ এর ভ্যালুটা দেওয়া নাই, তো এফ এর ভ্যালুটা যদি আমরা বের করি, আমাদের স্ট্রেস দেওয়া আছে 1,20,000 পিএসআই, অর্থাৎ সিগমা এর ভ্যালু দেওয়া আছে। তো সেখান থেকে ফোর্স বের করতে হলে স্ট্রেসের সাথে গুণ দিতে হবে স্টিলের এরিয়া বা ক্যাবলের এরিয়া। 1,20,000 এর সাথে যদি আমরা 2.5 গুণ দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের ফোর্সের ভ্যালুটা আসে 3,00,000 পাউন্ড। তো এখান থেকে যদি আমরা M1 ক্যালকুলেশন করতে চাই, জাস্ট এই ফর্মুলা এফ ইন্টু ই প্লাস কেটি, এফ এর ভ্যালু হচ্ছে 3,00,000, ই এর ভ্যালুটা হচ্ছে এই প্রশ্নে বলা আছে, দেখেন এই যে ইসেন্ট্রিসিটি নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে কেবলের ডিস্টেন্সটা ইসেন্ট্রিসিটি, সেটা বলা আছে 8 ইঞ্চি। তাহলে ই এর ভ্যালুটা হচ্ছে 8 এবং কেটি আমরা এখানে ক্যালকুলেশন করে আসছি 5। এটা পুরোটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে হচ্ছে 325 কিপ পার ফিট। প্রথমত আসে পাউন্ড ইঞ্চিতে, সেটাকে 1000 দ্বারা ভাগ করে কিপে নিয়ে আসা হয়েছে এবং ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করে ফিটে নিয়ে আসা হয়েছে। সেম ভাবে যদি আমরা এখন M2 বের করতে চাই, ফর্মুলা হচ্ছে এফ আর আই বাই সি। এফ আর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে, আই এর ভ্যালু এখানে ক্যালকুলেশন করা হয়েছে এবং সি এর ভ্যালুটা হচ্ছে 30 এর অর্ধেক 15। তো এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসছে 112.5 কিপ ফিট। এখন যদি আমি টোটাল ক্র্যাকিং মোমেন্ট বের করতে চাই, তাহলে এই 325 এবং 112.5 এই দুটো যদি বসাই দিই, তাহলে সেখান থেকে আমরা খুব ইজিলি টোটাল ক্র্যাকিং মোমেন্টটা বের করে ফেলতে পারবো। অথবা কেউ যদি এই দুইটা পার্টে ভাগ না করে ডাইরেক্ট এই ফর্মুলাতে বসাই দেয়, এই ফর্মুলাতে বসাই সব ভ্যালুগুলো বসাইলে একবারেই সে আনসার পাবে। 400 সামথিং আমরা দেখলাম, 200 না 400 দেখলাম। একবারে যদি বসাই দেয়, তাহলে সেক্ষেত্রে একবারে এই আনসারটা 437.5 ফিট সে একবারেই পাবে। তো যার যেভাবে সুবিধা সে সেভাবে সলিউশন করতে পারে। তো এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট আমরা অঙ্ক দেখি, সেটা হচ্ছে এক্সাম্পল 4.18, কৃষ্ণা রাজুর বই থেকে এক্সাম্পলটা নেওয়া। এটাও এই আগের মতোই, এখানে এই যে প্রবলেমটা যেভাবে করলাম এখানেও সেম একইভাবেই করলাম, জাস্ট এর সাথে হচ্ছে এক্সটেনশন একটু ছোট্ট কাজ আছে। সেটা কি বলা আছে আমরা যদি একটু দেখি। rectangular concrete beam of cross section 120 millimeter wide and 300 millimeter deep is pre-stressed by a straight cable carrying an effective force of 180 kilonewton। তার মানে হচ্ছে একটা প্রিস্টেজ বিম আছে যেটার উইডথ হচ্ছে 120 মিলিমিটার, ডেপথ হচ্ছে 300 মিলিমিটার, এবং এখানে একটা স্ট্রেট কেবল আছে, মানে একটা সোজা কেবল আছে। এই কেবলটার জন্য কেবলের ফোর্স দেওয়া আছে 180 কিলো নিউটন এবং কেবলটার ইসেন্ট্রিসিটি দেওয়া আছে 50 মিলিমিটার। The beam supports an imposed load of 3.14 kilonewton per meter over a span of 6 মিটার। অর্থাৎ যে বিমটা আছে সেই বিমের উপরে এরকম ধরনের একটা বিম আছে, আরসিসির একটা বিম, সরি প্রিস্টেজ একটা বিম আছে, এর উপরে যে ইউডিএলটা আছে সেই ইউডিএলটার লোডের ভ্যালুটা হচ্ছে 3.14 কিলো নিউটন পার মিটার। এরপর বলতেছে ইফ দ্য মডুলাস অফ রাপচার অফ কংক্রিট ইজ 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ এফ আর এর ভ্যালুটা বলা আছে 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ইভ্যালুয়েট দ্য লোড ফ্যাক্টর এগেইনস্ট ক্র্যাকিং অ্যাসিউমিং সেলফ ওয়েট অফ দ্য কংক্রিট অ্যাজ 24 কিলো নিউটন পার মিটার কিউব। অর্থাৎ এটা যে প্রিস্টেস মেম্বারটা আছে তার সেলফ ওয়েট দেওয়া আছে 24 কিলো নিউটন পার মিটার কিউব। এখন আমাদের এখান থেকে বের করতে বলতেছে, আমাদের কিন্তু ডাইরেক্ট ক্র্যাকিং মোমেন্ট বের করতে বলে না, আমাদের মেইনলি ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ক্র্যাকিং বের করতে বলতেছে। সেখানে ফ্যাক্টর অফ সেফটিটা কত, তো সেটা আসলে আমরা কিভাবে বের করতে পারি। আমরা তো এখন পর্যন্ত ক্র্যাকিং মোমেন্ট কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। তো এইখানে ফ্যাক্টর অফ সেফটি বের করাটা খুবই ইজি। এখানে আমরা যদি পুরো এই প্রিস্টেজ বিমটাকে অ্যানালাইসিস করি, এখানে আমরা দুই ধরনের মোমেন্ট পাবো। একটা ক্র্যাকিং মোমেন্ট, সেটা আমরা দেখলাম কিভাবে বের করতে হয়, সেই ক্র্যাকিং মোমেন্টের ভ্যালুটা বের করব, এবং এর উপরে যে লোড কাজ করতেছে এই লোডের কারণে এর উপরে ইম্পোজড মোমেন্টের ভ্যালুটা বের করব। অর্থাৎ অ্যাকচুয়ালি এর উপরে কি পরিমাণ মোমেন্ট আসতেছে সেই ভ্যালুটা আমরা বের করব, এবং কত মোমেন্ট হইলে সেটা ভেঙে ফেটে যাবে সেটা বের করব। তো এই দুইটা রেশিও বের করে আমরা খুব ইজিলি ফ্যাক্টর অফ সেফটিটা কত সেটা বের করতে পারবো। সো প্রথমত আমরা যদি বের করি, প্রথমত ক্র্যাকিং মোমেন্ট অর্থাৎ কি পরিমাণ মোমেন্ট জেনারেট করলে এটা ক্র্যাক হওয়া শুরু করবে সেটা যদি আমরা একটু বের করে নেই। প্রথমত এটা যদি এরিয়া বের করি, যে বিমটা দেওয়া আছে সেটার উইডথ বলা আছে 120 মিলিমিটার এবং ডেপথ বলা আছে 300 মিলিমিটার, দুইটা গুণ করলে আমাদের এরিয়াটা আছে 36,000 মিলিমিটার স্কোয়ার। মোমেন্ট অফ ইনারশিয়া আই এর ফর্মুলা হচ্ছে বিএস কিউব বাই 12। তো বি এর ভ্যালু হচ্ছে 120, এইচ এর ভ্যালু হচ্ছে 300। তো বিএস কিউব বাই 12 করলে ভ্যালুটা আসছে 27 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিলিমিটার টু দি পাওয়ার 4। তো আমরা যদি এই শীটের মাধ্যমে সলিউশন করতে চাই, তাহলে M1 বের করার জন্য আমাদের একটা টার্ম প্রয়োজন, সেটা হচ্ছে কেটি। তো কেটি এর ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার বাই সি, আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আবার আই বাই এ। আই এর ভ্যালুটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা আর স্কোয়ারের ভ্যালুটা পাইতেছি 7,500 মিলিমিটার স্কোয়ার। তো সেটাকে যদি আমরা সি, যেহেতু টোটাল ডেপথ হচ্ছে 300 মিলিমিটার, তো সি বা ওয়াই হবে তার অর্ধেক, 300/2।
তো এটা ক্যালকুলেশন করলে কেটি এর ভ্যালুটা আসে 50 মিলিমিটার এবং ইসেন্ট্রিসিটি এর ভ্যালুটাও প্রশ্নে বলা আছে হচ্ছে 50 মিলিমিটার। তাই যদি আমরা পুরোটা বসাই দেই তাহলে সেখান থেকে M1 এর ভ্যালুটা আসে হচ্ছে 18,000 কিলো নিউটন মিলিমিটার এবং M2 এর ভ্যালুটা হচ্ছে FRI/C। FR এর ভ্যালু প্রশ্নেই দেওয়া আছে 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। I এর ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি এখানে 27 ইন্টু 10⁻⁷ মিলিমিটার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই C এর ভ্যালু হচ্ছে 300/2 অর্থাৎ 150। এটা ক্যালকুলেশন করলে সেখান থেকে আমাদের M2 এর ভ্যালুটা আসে হচ্ছে 900 কিলো নিউটন মিলিমিটার। প্রথমত আসছিল হচ্ছে যেহেতু এই এফআর এর ভ্যালুটা নিউটন পার মিলিমিটারে দেওয়া ছিল, তাই প্রথমে ভ্যালুটা আসছিল নিউটন মিলিমিটার। তো নিউটন মিলিমিটারকে আবার 1000 দ্বারা ভাগ করে কিলো নিউটন মিলিমিটারে নেওয়া হয়েছে। তাহলে সেখান থেকে আমরা টোটাল ক্র্যাকিং মোমেন্টটা পাইতেছি হচ্ছে M1 প্লাস M2 করলে 27,000 কিলো নিউটন মিলিমিটার। তো কিলো নিউটন মিলিমিটার থেকে যদি আমরা কিলো নিউটন মিটারে নিয়ে আসি, আমরা জানি মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তা ভাগ করলে সেখান থেকে আমাদের টোটাল ক্র্যাকিং মোমেন্ট আসে হচ্ছে 27 কিলো নিউটন মিটার। অর্থাৎ আমাদের যে বিমটা আছে সেই বিমের উপরে এই 27 কিলো নিউটন মিটার পরিমাণ মোমেন্ট আসলে বা যদি জেনারেট হয় তখন এই বিমটাতে ক্র্যাক হওয়া শুরু করে। এখন আমরা দেখি যে আসলে এখানে যে লোড দেওয়া আছে 3.14 কিলো নিউটন পার মিটারের যে লোড দেওয়া আছে, এই লোডের কারণে কি আসলে এই 27 কিলো নিউটন মিটার মোমেন্ট জেনারেট হইতে পারে কিনা সেটা আমরা একটু দেখি। তো প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের বিমের উপরে কি পরিমাণ ইম্পোজড লোড আছে সেটা বলা আছে, সেই ইউডিএলটা হচ্ছে 3.14, কিন্তু তার সেলফ ওয়েট কত সেটা আমরা জানি না। সেলফ ওয়েটটা প্রথমে বের করে নিতে হবে। তো সেলফ ওয়েট বের করার জন্য আমরা এর আগেও অনেক প্রবলেমে সেলফ ওয়েট বের করছি। আমরা জানি সেলফ ওয়েট ইকুয়াল টু এরিয়া ইন্টু ইউনিট ওয়েট। তো এরিয়াটা যদি আমরা বের করতে চাই, যেহেতু ইউনিট ওয়েটের ইউনিটটা দেওয়া আছে কিলো নিউটন পার মিটার কিউবে, তাই এখানে যে ডাইমেনশন গুলো আছে অর্থাৎ উইডথ এবং ডেপথ যে ডাইমেনশন গুলো আছে সেগুলো আমরা মিটারে যদি কনভার্ট করে নিই, আমাদের এখানে ডেপথ দেওয়া আছে 300 মিলিমিটার। 300 মিলিমিটারকে মিটারে কনভার্ট করলে আসে 0.3 এবং উইডথ দেওয়া আছে হচ্ছে 120 মিলিমিটার, সেটাকেও মিটারে কনভার্ট করলে আসে 0.12 এবং তার সাথে ইউনিট ওয়েট হচ্ছে 24 গুণ করলে সেখান থেকে ইউনিট ওয়েট তার যে সেলফ ওয়েট, আমাদের বিমটা সেলফ ওয়েট আসে হচ্ছে 0.864 কিলো নিউটন পার মিটার। আর তার উপরে যে ইউডিএলটা ইম্পোজড আকারে আছে সেই ভ্যালুটা হচ্ছে 3.14 কিলো নিউটন পার মিটার। তাহলে টোটাল যদি আমরা ইউডিএলটা বের করি, টোটাল ইউডিএল হবে 3.14 প্লাস 0.864, তার মানে হচ্ছে 4.004 কিলো নিউটন পার মিটার। অর্থাৎ বিমের উপরে তার সেলফ ওয়েট সহ টোটাল এই পরিমাণ লোড কাজ করতেছে। তো আমরা জানি যদি একটা ইউডিএল থাকে, ইউডিএল থেকে ম্যাক্সিমাম মোমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে WL²/8। তো W এর ভ্যালু হচ্ছে 4.004, এল এর ভ্যালুটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 8 করলে সেখান থেকে আমাদের এখান থেকে লোডের কারণে মোমেন্ট আসতেছে হচ্ছে 18.018 কিলো নিউটন মিটার। তাহলে দেখেন এখানে আমরা খুব সহজেই ফ্যাক্টর অফ সেফটি বের করতে পারবো, যেহেতু আমাদের লোডের কারণে যে পরিমাণ লোড আছে আমাদের বিমের উপরে সেই লোডের কারণে মোমেন্ট আসতেছে হচ্ছে 18, আর আমাদের ক্র্যাকিং শুরু হবে কততে, ক্র্যাকিং শুরু হবে হচ্ছে 27। তাহলে এখন যদি আমরা ফ্যাক্টর অফ সেফটি বের করি যে লোড ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ক্র্যাকিং, তাহলে ক্র্যাকিং মোমেন্ট ডিভাইডেড বাই লোডের কারণে মোমেন্ট। ক্র্যাকিং মোমেন্ট হচ্ছে 27, লোডের কারণে মোমেন্ট হচ্ছে 18। তাহলে 27কে 18 দিয়ে ভাগ করলে আমাদের এখানে ফ্যাক্টর অফ সেফটি যেটা সেটা আসতেছে 1.5। অর্থাৎ আমাদের এই যে বিমটা দেওয়া আছে সেটার ক্র্যাকিং এর এগেইনস্টে তার ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.5। তো খুবই ইজি, জাস্ট একই মেথডে প্রথমে আমরা ক্র্যাকিং মোমেন্ট বের করলাম, আর লোড থাকলে সেখান থেকে কিভাবে মোমেন্ট বের করতে হয় এটা আমরা আগেও দেখছি। WL²/8, এখানে যেহেতু ডাইরেক্ট যে লাইভ লোড যেটা সেই লাইভ লোডের ভ্যালুটা দেওয়া ছিল 3.14, আর তার যে সেলফ ওয়েটটা দেওয়া ছিল না। তো সেলফ ওয়েটটা আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসলাম, ক্যালকুলেশন করে দুইটা মিলাই আমরা একসাথে ডাব্লিউ বের করে তারপরে WL²/8 করে লোডের কারণে মোমেন্ট বের করলাম এবং আমাদের ক্র্যাকিং মোমেন্টের ফর্মুলা দিয়ে আমরা ক্র্যাকিং মোমেন্ট বের করলাম। পরবর্তীতে আমরা জাস্ট ওই ক্র্যাকিং মোমেন্টকে আমাদের লোডের কারণে মোমেন্ট দ্বারা ভাগ করে তার ফ্যাক্টর অফ সেফটি কত সেই ফ্যাক্টর অফ সেফটিটাই বের করে নিলাম। এই প্রবলেম বুঝতে কারো কোথাও অসুবিধা আছে? এটা বুঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, এগুলো খুবই ইজি প্রবলেম। আমি বললাম তো যে এখানে যে প্রবলেমগুলো আছে সেখান থেকে একটা পরীক্ষায় থাকবে। তো যারা মানে মিডে খারাপ করছেন, আবারও বলতেছি যারা মিডে খারাপ করছেন তারা অবশ্যই এই প্রবলেমগুলো একটু ভালো করে করেন। এরপরে যে প্রবলেমটা আছে মেনলি এরপরে পরে প্রবলেম বা তারপরে যে একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম দেওয়া আছে সব একই, শুধুমাত্র পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে
আমাদের এই পর্যন্ত উপরে যে তিনটা প্রবলেম করলাম সেখানে রেক্টাঙ্গুলার সেকশন ছিল, এখানে একটা আই সেকশন দেওয়া আছে, জাস্ট এতটুকুই, এর বাইরে আসলে কোনো ডিফারেন্স নাই। তো এটা যদি দেখি, এটা বলতেছে সিমেট্রিক্যাল আই বিম হ্যাজ এন ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ, অর্থাৎ এই যে তার যে ফ্লেঞ্জের উইথ দেওয়া আছে হচ্ছে 400 মিলিমিটার, ওভারঅল ডেপথ 800 মিলিমিটার, টোটাল ডেপথ হচ্ছে 800 মিলিমিটার। এইচ এফ ইকুয়াল টু বিডাব্লিউ, অর্থাৎ মানে হচ্ছে এই ফ্লেঞ্জের ডেপথ এবং ওয়েভের উইথ এই দুইটা সেম, সেটা দুইটাই ভ্যালুটাই হচ্ছে 160 মিলিমিটার। দ্য বিম ইজ পোস্ট টেনশন বাই কেবলস উইথ এস, মানে এর ভিতরে যে রড গুলো আছে বা কেবল গুলো আছে, সেই কেবল গুলার এরিয়াটা হচ্ছে 2250 মিলিমিটার স্কোয়ার, এট অ্যান ইসেন্ট্রিসিটি অফ 275 মিলিমিটার অ্যাট মিড স্প্যান। তার মানে হচ্ছে কেবল গুলার ইসেন্ট্রিসিটি এর ভ্যালুটাও দেওয়া আছে। ডিটারমাইন ক্র্যাকিং মোমেন্ট অ্যান্ড আলটিমেট মোমেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স ইউজিং এফ প্রাইম সি ইকুয়াল টু 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এফ ইউ দেওয়া আছে 1800 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর এফ আর দেওয়া আছে মানে মডুলাস অফ রাপচার যেটা, সেটা দেওয়া আছে 3.15 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এফ এস ই যেটা, এই এফ এ সি, এফ এফ ইউ, এইগুলা এফ প্রাইম সি, এই জিনিসগুলো আমাদের মেনলি লাগে আলটিমেট মোমেন্ট ক্যালকুলেশন করতে। সো আমাদের এই চ্যাপ্টারটা যেহেতু ডিটারমিন ক্র্যাকিং মোমেন্ট নিয়ে, সো এখানে আসলে আলটিমেট মোমেন্ট লাগবে না, আমরা ক্র্যাকিং মোমেন্টের জন্য এই জিনিসগুলো লাগবে না, আমাদের শুধু এফআর এর ভ্যালুটা লাগবে। তো এফআর এর ভ্যালুটাও দেওয়া আছে, সেটা হচ্ছে 3.15 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ক্র্যাকিং মোমেন্ট বের করার জন্য আমাদের ফর্মুলাটা আমরা অলরেডি দেখে আসছি, m1 + m2। m1 বের করার ফর্মুলা হচ্ছে আবার এটা, f ইন্টু ই প্লাস kt। তো এফ এর ভ্যালু, প্রথমত এফ এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া নাই, তাই এফ এর ভ্যালুটা বের করার জন্য আমরা স্ট্রেসের সাথে স্টিল এরিয়া গুণ করি। আমাদের এখানে স্ট্রেস দেওয়া আছে, আমাদের ইফেক্টিভ স্ট্রেস দেওয়া আছে হচ্ছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো 1000-এর সাথে যদি আমাদের স্টিল বা কেবলের এরিয়া দেওয়া আছে হচ্ছে 2250, এই যে 2250, এটা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের প্রি স্ট্রেসিং ফোর্সটা পাবো, এফ এর ভ্যালুটা পাবো। এটা গুণ করলে প্রি স্ট্রেসিং ফোর্স পাইতেছে 22.5 ইন্টু 10⁵ নিউটন। ই এর ভ্যালু প্রশ্নে বলা আছে 275। এখন কেটি আমাদের বের করতে হবে, কেটি এর ফর্মুলা আবার আর স্কোয়ার বাই সি। আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আবার আই বাই এ, তাহলে প্রথমত আমাদের আই এবং এ বের করতে হবে। তো এখানে এ বের করার জন্য কি করা হয়েছে, যে আই সেকশনটা দেওয়া হয়েছে, সেই আই সেকশনটার একদম প্রথম এই টোটাল অংশটাকে একটা রেক্ট্যাঙ্গল চিন্তা করা হয়েছে। যদি রেক্ট্যাঙ্গল চিন্তা করা হয় তাহলে এই বরাবর তার উইডথ দেওয়া আছে 400 মিলিমিটার, এই বরাবর তার হাইট দেওয়া আছে 800 মিলিমিটার, টোটাল এরিয়াটা হবে 400 ইন্টু 800। এখন এখান থেকে আবার কি কি বাদ দিতে হবে, এই যে অংশটুকু, এই অংশটুকু বাদ দিতে হবে এবং এই অংশটুকু বাদ দিতে হবে। যে সিমেট্রিক আই সেকশন, এখান থেকে এটুকু ডিস্টেন্স, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল ডিস্টেন্স হচ্ছে 400, তার মধ্যে থেকে মাঝখানে এখান থেকে এটুকু হচ্ছে 160, তাহলে 400 থেকে 160 বাদ দিলে হচ্ছে 240। তো 240-এর মধ্যে এখান থেকে এই দিক বরাবর আছে 120, এখান থেকে এই দিক বরাবর আছে 120, এই জন্য এখানে লেখা হয়েছে 120। টোটাল ডেপথ বলা আছে 800, এখান থেকে এইটুকু হচ্ছে 160, নিচের এখান থেকে এটুকু হচ্ছে 160। তাহলে 800 থেকে যদি 160 320 বাদ দেওয়া হয়, তাহলে এখান থেকে এই যে ফাঁকা জায়গাটুকু, এটুকু ডিস্টেন্স থাকে হচ্ছে 480। তাই এখানে লেখা হয়েছে 120 ইন্টু 480। যেহেতু সেম সেকশন এখানে একটা আছে, আবার এই পাশে ফাঁকা সেকশন আর একটা আছে, তাই 2 দ্বারা গুণ করা হয়েছে। গুণ করলে এখান থেকে টোটাল এরিয়াটা আসে হচ্ছে 204800 মিলিমিটার স্কোয়ার। এখন যদি আমরা সেম ভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, এখানে সেম একই কাজ করা হয়েছে। প্রথমে পুরাটাকে একটা রেক্টাঙ্গেল চিন্তা করা হয়েছে। তো পুরাটা রেক্টাঙ্গেল চিন্তা করলে বি এর ভ্যালু 400, এইচ এর ভ্যালু 800, তাহলে বি এইচ কিউব বাই 12, অর্থাৎ 400 ইন্টু 800 কিউব বাই 12 মাইনাস এই যে ফাঁকা জায়গা, একটা ফাঁকা জায়গাটা বি হচ্ছে 120, এইচ হচ্ছে 480, তাহলে বি এইচ কিউব বাই 12 এবং ফাঁকা জায়গা যেহেতু দুইটা আছে তাই 2 দ্বারা গুণ করা হয়েছে। গুণ করলে আয়ের ভ্যালুটা আসে 1.48 ইন্টু 10⁻10 মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এখন আই কে যদি এ দ্বারা ভাগ করি তাহলে আমরা খুব সহজে আর স্কোয়ার ভ্যালুটা পাবো। আর স্কোয়ার কে যদি টোটাল আমাদের এখান থেকে সি যেটা, টোটাল আমাদের এখানে হাইট দেওয়া হচ্ছে 800 মিলিমিটার, তাহলে 800 মিলিমিটারের অর্ধেক আমাদের সি থাকবে হচ্ছে 400 মিলিমিটারে। তাহলে আর স্কোয়ার বাই সি করলে আসে হচ্ছে 181.34। তাহলে কেটি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, এফ এর ভ্যালুটা আমরা এখান থেকে পাইলাম 22.5 ইন্টু 10⁵। ই এর ভ্যালু হচ্ছে 275, কেটি এর ভ্যালু হচ্ছে 181.34। পুরোটা ক্যালকুলেশন করলে এম ওয়ান এর ভ্যালুটা আসে হচ্ছে 1026.765 কিলো নিউটন মিটার। আবার সেম ভাবে আমি যদি এম টু বের করতে চাই, এফ আর আই বাই সি, এফ আর এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 3.15, আই এর ভ্যালুটা আমরা আগে বের করে আসছি, যেখানে বের করে আসছি 1.48 ইন্টু 10⁻10, আর সি এর ভ্যালু হচ্ছে 800 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 400।
এখান থেকে ক্যালকুলেশন করলে ভ্যালু আসছে 116.982 কিলো নিউটন মিটার। এখন ক্র্যাকিং মোমেন্ট বের করতে হলে জাস্ট এই M1 প্লাস M2 1026.765 প্লাস 116.982 এই দুটো যোগ করলে আমরা টোটাল ক্র্যাকিং মোমেন্ট পাইতেছি 1143.75 কিলো নিউটন মিটার। তো কেউ এই ফর্মুলা দিয়েও করতে পারেন, যেটা আমি বারবারই বলে আসলাম, এই ফর্মুলা দিয়েও করতে পারেন, অথবা আমাদের এই যে এখানে যে এম এর ফর্মুলা, এই ফর্মুলাতে একবারে বসাই দিয়েও বের করতে পারেন, যার যেভাবে সুবিধা আনসার একই আসবে। তো এখানে আমি যে ম্যাথ গুলা করাইলাম, চারটা ম্যাথ দেখাইলাম, চারটা ম্যাথেরই প্রসেস সেম, হুবহু সেম প্রসেস, এবং এই ম্যাথ গুলা খুবই ইজি ম্যাথ, এবং এখান থেকে একটা পরীক্ষায় থাকবে। তো বারবার বলতেছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, যাতে খুব সহজে এগুলো সলিউশন করতে পারেন। কারো কোনো অসুবিধা আছে?